ছেলে ডিএম হয়ে ফিরল তো দেখল বৃদ্ধ বাবা মা রাস্তার ধারে ভিক্ষা করছিল। ছেলে দেখল, তারপর যা হলো তা দেখে মানবিকতা কেঁদে উঠল। বন্ধুরা, 4 বছর কোনো ছোট সময় নয়। 4 বছরে জীবন পুরোপুরি বদলে যায়। মানুষের পরিস্থিতি, তার স্বপ্ন, তার পরিচয়, সব কিছু। আকাশের জন্য এই 4 বছর কোনো যুদ্ধের চেয়ে কম ছিল না। সে ছিল এক সাধারণ কৃষকের ছেলে, যে দারিদ্র্য দেখেছিল, ক্ষুধা দেখেছিল, আর বাবা মায়ের ক্লান্ত চোখে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। আজ সেই আকাশ বিদেশ থেকে ফিরছিল, কিন্তু এখন সে শুধু ছেলেই ছিল না, সে একজন ডিএম হয়ে গিয়েছিল। উঁচু পদ, বড় গাড়ি, সরকারি মর্যাদা, সবকিছু তার নামের সাথে জুড়ে গিয়েছিল। তবুও এয়ারপোর্ট থেকে বাইরে পা রাখতেই তার মনে যে প্রথম ইচ্ছাটি জেগেছিল, তা হল না জানিয়ে গ্রামে পৌঁছে নিজের বাবা মাকে সারপ্রাইজ দেবে এবং তাদের মুখে সেই পুরনো হাসি দেখবে, যার জন্য সে এত লম্বা পথ পাড়ি দিয়েছিল। সে কাউকে ফোন করেনি, না স্ত্রীকে, না আত্মীয়দের। সরাসরি ট্যাক্সি নিল আর গ্রামের ঠিকানা বলে দিল। ট্যাক্সি শহর থেকে বের হতেই আকাশ জানলা দিয়ে বাইরে তাকাতে লাগল। 4 বছর পর সেই একই রাস্তা, একই মাঠ, একই গাছ, সবকিছু চেনা হয়েও যেন অচেনা লাগছিল। রাস্তা জুড়ে তার চোখের সামনে শৈশবের দৃশ্যগুলো ভাসছিল। মায়ের ভোরে অন্ধকারে উঠে উনুন জ্বালানো, বাবার ছেঁড়া পোশাকে মাঠে যাওয়া, আর প্রতিদিন এটাই বলা, খোকা তুই পড়ে নে, আমাদের মতো জীবন কাটাস না। আজ সেই ছেলে অফিসার হয়ে ফিরছিল, এটা ভেবেই তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠছিল। গাড়িটি হঠাৎ একটি মন্দিরের কাছে থেমে গেল। ড্রাইভার বলল যে মাত্র 2 মিনিটের কাজ আছে। আকাশ কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। তার কোনো তাড়া ছিল না। সে ট্যাক্সিতে বসে বাইরে দেখতে লাগল। মন্দিরের সিঁড়িতে কিছু ভিখারি বসেছিল। কেউ বৃদ্ধ, কেউ অসহায়, কেউ পঙ্গু। তার নজর এমনিই ঘুরছিল যে হঠাৎ একজন বৃদ্ধের উপর গিয়ে আটকে গেল। ছেঁড়া জামা কাপড়, বড় দাড়ি, ধুলো মাখা মুখ। সেই মুখে এমন কিছু ছিল যা আকাশের মনকে অদ্ভুতভাবে অস্থির করে দিল। সে নজর সরিয়ে নিল, নিজেকে বোঝালো যে সে ভুল দেখছে, কিন্তু মন মানতে রাজি ছিল না। আকাশ আবারও দেখল। এবার তার বুক ধড়ফড় করে উঠল। সেই বৃদ্ধ মাথা নিচু করে বসেছিল আর হাত বাড়িয়ে ভিক্ষা চাইছিল। আকাশের হাত কাঁপতে লাগল। সে ট্যাক্সির দরজা খুলল এবং কিছু না ভেবেই মন্দিরের সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগল। প্রতিটি কদম তার জন্য ভারী হয়ে উঠছিল। সে যত কাছে পৌঁছল, মুখটি তত পরিষ্কার হতে লাগল, এবং ঠিক এক মুহূর্তে তার পুরো পৃথিবী থমকে গেল। সামনে বসে থাকা সেই মানুষটি অন্য কেউ নয়, তার নিজের বাবা মোহন সিং ছিল। সেই বাবা যে তাকে কাঁধে বসিয়ে স্কুলে পৌঁছে দিয়েছিল, সেই বাবা যে নিজের ক্ষুধা চেপে ছেলের পেট ভরিয়েছিল। আজ সেই বাবা রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল। আকাশ সেখানেই হাঁটুর উপর বসে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল। বাবা, আপনি? বৃদ্ধ লোকটি মাথা তুলল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো শূন্য থাকল। তারপর হঠাৎ চেনা চেনা ভাব ফুটে উঠল। আকাশ বলতেই দুজনের চোখ থেকে জল ঝরতে লাগল। আশেপাশে লোক ছিল, শোরগোল ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের জন্য পুরো পৃথিবী অদৃশ্য হয়ে গিয়েছিল। আকাশ বারবার জিজ্ঞেস করছিল, মা কোথায়, বাড়ি কোথায়, গ্রামে কেন যাওনি? কিন্তু বাবা শুধু মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর সে শুধু এইটুকু বলল, খোকা, এখন বাড়িটা আর আমাদের নেই। এটুকু শুনতেই আকাশের মনে হলো যেন কেউ তার বুকে আগুন ঢেলে দিয়েছে। সে ডিএম ছিল, অফিসার ছিল, কিন্তু সেই মুহূর্তে সে শুধু একজন ছেলে ছিল, যে নিজের জীবনের সবচেয়ে বড় পরাজয় দেখছিল। আকাশ তার বাবার সামনে বসেছিল, কিন্তু তার চোখের সামনে যেন ধোঁয়াশা ছেয়ে গেছিল। বাড়ি আমাদের নেই, এই শব্দগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। যে বাড়ির জন্য সে রাত দিন পরিশ্রম করেছে, বিদেশে রক্ত জল করা পরিশ্রম করেছে, সেই বাড়ি এখন আর তার বাবা মায়ের ছিল না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা যেন বুজে আসছিল। বাবার চোখ মাটির দিকে স্থির ছিল, তাতে লজ্জাও ছিল, যন্ত্রণাও ছিল, আর এমন এক ক্লান্তিভরা নীরবতা যা শব্দের চেয়ে বেশি কথা বলছিল। আকাশ কাঁপতে কাঁপতে বাবার হাত ধরল, যা ঠান্ডা আর শুকনো হয়ে গিয়েছিল। সেই হাতে এখন আর সেই জোর ছিল না, যা ধরে সে ছোটবেলায় হাঁটতে শিখেছিল। কিছুক্ষণ পর বাবা ধীরে ধীরে বলতে শুরু করল। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু পরিস্থিতির বাস্তবতা ছিল। সে জানালো যে কিভাবে ছেলের বিদেশে যাওয়ার পর সবকিছু ধীরে ধীরে বদলে যেতে লাগল।
শুরুতে সব ঠিক ছিল, বউয়ের ব্যবহারও স্বাভাবিক ছিল, ফোনে সব ঠিক থাকার কথা হতো। কিন্তু যত সময় কাটল, ঘরের ভেতরের হাওয়া বদলে গেল। বউয়ের মায়ের আশা, তারপর বাড়িতে তার জাঁকিয়ে বসা, এবং এরপর প্রতিদিনের কটূক্তি, অপমান আর বেইজ্জতি। বাবা জানালো যে কিভাবে একদিন তাকে বারান্দায় শোয়ার জন্য বলা হলো। তারপর ধীরে ধীরে বাড়িতে তার উপস্থিতি বোঝা হয়ে দাঁড়ালো। প্রতিটি কথায় তাকে বুঝিয়ে দেওয়া হতো যে সে কোনো কাজের নয়, শুধু খায় আর পড়ে থাকে। আকাশের হৃদয় ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। বাবা আরও জানালো যে যখন সে ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছিল, তখন ফোন বন্ধ পাওয়া যেত। বউ পরিষ্কার মানা করে দিত যে ছেলের কাছে সময় নেই। এবং তারপর একদিন সেই মুহূর্তটিও এলো, যখন বউ সোজাসুজি বলে দিল যে যদি ঘর ছাড়তে হয় তবে ছেড়ে দাও, তার কিছু যায় আসে না। বাবা এই কথাটি বলার সময় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল, যেন সেই দিনের যন্ত্রণা আজও টাটকা। সেদিন সে আর বেশি কিছু বলেনি, শুধু মাকে দেখল যে নিঃশব্দে চোখের জল মুছছিল। দুজনে নিজেদের কিছু কাপড় তুলে নিল, আর কোনো শোরগোল না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। না কেউ আটকালো, না কেউ পেছন থেকে ডাকল। বাড়ির দরজা বন্ধ হল, কিন্তু সেই আওয়াজের সাথে সাথে যেন তাদের পুরো জীবনটাও বন্ধ হয়ে গেল। এরপর তারা গ্রামে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কোনো আশ্রয় ছিল না। সামান্য কিছু টাকা ছিল যা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তারপর শহরের রাস্তায় রাস্তায় দিন কাটতে লাগল। মন্দিরের বাইরে বসা, মানুষের দয়ায় বেঁচে থাকা, এটাই তাদের নতুন পৃথিবী হয়ে গেল। আকাশ এসব শুনে ভেতর থেকে কাঁপছিল। তার চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল। মা কোথায়? সে হঠাৎ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। বাবা হাত দিয়ে ইশারা করল, এই তো কাছেই, ঝুপড়িতে। এই কথা শুনতেই আকাশ কিছু না ভেবেই উঠে দাঁড়াল। তার বুক দুরুদুরু করছিল। সে সেই পথে চলতে লাগল যেখানে প্রতিটি কদমের সাথে তার অফিসার সত্তা পেছনে পড়ে যাচ্ছিল, আর শুধু একজন অপরাজী ছেলে বেঁচে থাকছিল। সে জানত না মাকে কোন অবস্থায় দেখবে, কিন্তু সে এটুকু জানত যে এখন গল্পটা শুধু যন্ত্রণার থাকবে না। তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল, আর কিছু একটা খুব বিপজ্জনকভাবে জোড়া লাগছিল। আকাশ তার বাবার সাথে সেই কাঁচা রাস্তায় হাঁটছিল, যেখানে প্রতিটি পদক্ষেপে ধুলো উঠছিল আর প্রতিটি নিঃশ্বাসে অভাবের গন্ধ মিশেছিল। এটি সেই শহর ছিল যেখানে সে কখনো স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু আজ সেই শহরের এক কোণে তার বাবা মা নিজেদের জীবনের সবচেয়ে খারাপ দিন কাটাচ্ছিল। বাবা আগে আগে হাঁটছিল। তার চালে ক্লান্তি ছিল, নুয়ে পড়া ভাব ছিল, আর এমন এক অসহায়ত্ব যা বয়স থেকে নয়, বরং পরিস্থিতি থেকে আসে। আকাশ তার পেছনে পেছনে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার মাথায় কোনো শব্দ ছিল না, শুধু স্মৃতি আর অনুশোচনার কোলাহল ছিল। কিছুক্ষণ পর বাবা একটি নীল রঙের পুরনো ত্রিপলের সামনে দাঁড়ালো। ওটাই তাদের পৃথিবী ছিল। রাস্তার ধারে নোংরা আর ধোঁয়ার মাঝে একটি ছোট্ট ঝুপড়ি, যা বৃষ্টিতে চুঁইয়ে জল পড়ত আর গরমে চুল্লির মতো হয়ে যেত। বাবা ত্রিপলটিকে হালকা করে তুলল আর ধীর গলায় বলল, মিনা, দেখ, খোকা এসেছে। ভেতর থেকে কোনো জবাব এলো না। আকাশের বুক ধড়ফড় করতে লাগল। সে নিজে এগিয়ে গিয়ে ঝুপড়ির ভেতরে উঁকি দিল। ভেতরে অন্ধকার ছিল, দুর্গন্ধ ছিল, আর মাটিতে একটি পাতলা চাদর বিছানো ছিল, যার ওপর তার মা বসেছিল। মীনা দেবী, সেই মা যার হাতের রুটি খেয়ে সে বড় হয়েছে, সেই মা যে নিজের গয়না বিক্রি করে তার পড়াশোনার ফিস দিয়েছিল। আজ সেই মা এক কোণে বসেছিল, পিঠ ঝুঁকে গিয়েছে, চোখ বসে গিয়েছে, আর মুখে এমন ক্লান্তি যা দেখে আকাশের বুক ফেটে যাচ্ছিল। মা যখন ছেলের ওপর নজর পড়ল, সে কয়েক পলক তাকে চিনতে পারল না। হয়তো এজন্য নয় যে আকাশ বদলে গিয়েছিল, বরং এজন্য যে মা কখনো স্বপ্নেও ভাবেনি তার ছেলে তাকে এই অবস্থায় দেখবে। আকাশ, মায়ের গলা কাঁপছিল। বাস, এইটুকু শোনামাত্র আকাশ নিজেকে সামলাতে পারল না। সে সেখানেই মাটিতে বসে পড়ল, মায়ের পা জড়িয়ে ধরল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কোনো ডিএম কাঁদছিল না, কাঁদছিল এক সন্তান। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এত বড় অফিসার হলাম, কিন্তু এত ছোট ছেলে হয়ে রয়ে গেলাম। মা কাঁপতে কাঁপতে তার মাথায় হাত রাখল। তার হাতে সেই শক্তি ছিল না, কিন্তু সেই স্পর্শে আজও সেই একই মমতা ছিল। কেঁদে না বাবা,
তুই এসেছিস এটাই অনেক। মায়ের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। সে শুধু ছেলের মুখটি দেখছিল, যেন 4 বছরের অভাব এক মুহূর্তে মিটিয়ে নিতে চায়। আকাশ মায়ের মুখটি খুঁটিয়ে দেখল। বলিরেখা বেড়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, আর চোখে এক অদ্ভুত শূন্যতা। এটি সেই মা যে হাসতে হাসতে বলতো যে আমার ছেলে একদিন বড় মানুষ হবে, কিন্তু আজ সেই বড় মানুষের সামনে সে নিজেকে ছোট মনে করছিল। আকাশ মায়ের কাছে ধীরে ধীরে সব জানতে চাইল। মা বেশি কিছু বলল না, শুধু এইটুকু জানালো যে কিভাবে প্রতিটি দিন বোঝা হয়ে উঠছিল, কিভাবে বউয়ের গলার মিষ্টটা শেষ হয়ে গেল, কিভাবে বাড়িতে তাদের কথার কোনো দাম থাকল না। মা আরও জানালো যে অনেক রাত তারা খালি পেটে কাটিয়েছে, যাতে ফোন করলে ছেলের মনে না হয় যে সব ঠিক নেই। আমরা চাইনি বাবা যে তুই বিদেশে দুশ্চিন্তা করিস, আমরা ভেবেছিলাম সয়ে নেব। এটুকু শুনতেই আকাশের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে উপলব্ধি করল যে তার বাবা মা তাকে রক্ষা করার জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিল। সেই মুহূর্তে আকাশের কাছে নিজের চেয়ার, ক্ষমতা, পরিচয় সবই অর্থহীন মনে হল। তার মনে পড়ল কতবার সে স্ত্রীকে স্রেফ লৌকিকভাবে জিজ্ঞেস করেছিল বাবা মা কেমন আছে, আর উত্তর পেলেই সে নিশ্চিন্ত হয়ে যেত। সে কখনো ভাবেনি যে সত্যিটা জানার জন্য একবার বাবা মায়ের সাথে সরাসরি কথা বলে নেবে। সেই অবহেলার মাসুল আজ তার বাবা মা রাস্তায় দিচ্ছে। আকাশ ঝুপড়ির বাইরে এসে দাঁড়াল। তার চোখ লাল ছিল, কিন্তু তাতে এখন আর জল ছিল না। তাতে ছিল রাগ, ঠান্ডা, নীরব এবং বিপজ্জনক রাগ। সে আকাশের দিকে তাকাল, যেন নিজের সাথে প্রতিজ্ঞা করছে, এখন থেকে আর নয়, অনেক হয়েছে। সে বুঝতে পেরেছিল যে এটি কেবল একটি পারিবারিক ঝগড়া ছিল না, এটি ছিল বিশ্বাসঘাতকতা। এটি সেই বিশ্বাসের হত্যা যা সে নিজের ঘরেই করেছিল। বাবা তার কাছে এসে দাঁড়াল। খোকা, তুই যদি আমাদের সাথে নিয়ে যেতে চাস। আকাশ তার কথা মাঝপথেই থামিয়ে দিল। না বাবা, এখন আমি আপনাদের কোথাও নিয়ে যাচ্ছি না, এখন আমি আপনাদের অধিকার ফিরিয়ে দেব। বাবা কিছু বুঝতে পারল না। মাও চুপচাপ ছেলের দিকে তাকালো। আকাশ প্রথমবারের মতো নিজের ভেতর সেই অফিসারকে অনুভব করল, যে শুধু ফাইলের জন্যে নয়, বরং ন্যায়ের জন্যে তৈরি হয়েছিল। সে তখনই সিদ্ধান্ত নিয়ে নিল। এই সিদ্ধান্ত রাগের মাথায় ছিল না, বরং খুব ভেবে চিনতে নেওয়া সিদ্ধান্ত ছিল। সে সরাসরি ঝগড়া চায়নি, সেই চেয়েছিল সামনের মানুষটি নিজের করা কাজগুলো নিজে অনুভব করুক, ঠিক যেমন তার বাবা মা প্রতিদিন অপমান অনুভব করেছিল। আকাশ তার বাবাকে বলল যে সে তাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে, যেখানে তারা আরাম পাবে। কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল, আসল মোকাবিলা এখনও হওয়ার ছিল, এবং সেই মোকাবিলা শুধু তর্কের নয়, বরং সত্য আর মিথ্যার মধ্যে হওয়ার ছিল। সেই রাতে আকাশ বাবা মাকে প্রথমবারের মতো শান্তিতে ঘুমোতে দেখল। সে নিজে বাইরে বসে রইল, চোখে ঘুম ছিল না, তার মাথায় শুধু একটি মুখই ঘুরছিল, সেই নারীর মুখ যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। এখন সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে, এবং সেই ভুল শোধরানোর জন্য সে এমন কিছু করতে যাচ্ছিল যা কেউ কল্পনাও করেনি। ভোর হওয়ার আগেই আকাশের ঘুম ভেঙে গেল। রাতভর সে ঘুমোতে পারেনি। বাইরে হালকা হাওয়া বইছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল যা তাকে জাগিয়ে রাখছিল। সে চেয়ার থেকে উঠে ধীরে ধীরে ঘরের ভেতরে উঁকি দিল। মা আর বাবা গভীর ঘুমে আচ্ছন্ন, হয়তো মাসের পর মাস ধরা সুখের ঘুম পেয়েছে। আকাশ তাদের দেখে মনে মনে এক শপথ নিল, এই চোখে জল আর কখনো আসতে দেব না। সে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখন কোনো আবেগ ছিল না, শুধু এক ঠান্ডা আত্মবিশ্বাস ছিল। আকাশ জানত যে সে যদি সরাসরি বাড়িতে গিয়ে হট্টগোল করে তবে সত্যিটা সামনে আসবে ঠিকই, কিন্তু ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যাবে। সে চাইছিল যে সামনের মানুষটি শুধু ধরা না পড়ুক, বরং ভেঙেও পড়ুক, যেভাবে তার বাবা মা প্রতিদিন ভেঙেছে, কোনো আওয়াজ না করে। সে প্রথমে ফোন বের করে নিজের স্ত্রীকে কল করল। ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো, আপনি এত সকালে? গলায় অবাক হওয়ার ভাব আর ঘাবড়ে যাওয়ার রেশ ছিল। আকাশ খুব স্বাভাবিক সুরে বলল যে সে হঠাৎ ইন্ডিয়া ফিরে এসেছে এবং বাড়ি আসছে। সে ইচ্ছে করেই বাবা মায়ের কথা উল্লেখ করল না। ফোন কাটতেই সে বুঝে গেল যে এখন ওপাশে কি হতে চলেছে, ঘাবড়ে যাওয়া, বাহানা আর মিথ্যার সিলসিলা। বাড়ির দিকে যাওয়ার সময় আকাশের মাথায় পুরনো দৃশ্যগুলো ঘুরছিল। সেই বাড়ি যাতে সে স্বপ্ন সাজিয়েছিল, সেই দেওয়াল যেগুলোতে কখনো তার মা প্রদীপ জ্বালিয়েছিল। এখন সেই বাড়িটি তার নিজের মনে হচ্ছিল না। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকতেই সে টিভির আওয়াজ শুনতে পেল।
তার স্ত্রী সোফায় বসেছিল, পাশে ছিল তার মা। দুজনে আয়েশ করে কথা বলছিল যেন পৃথিবীতে কোনো সমস্যাই নেই। আকাশকে দেখেই স্ত্রী এক লাফে উঠে দাঁড়াল। মুখে এক কৃত্রিম হাসি ছিল, আর চোখে লুকিয়েছিল ভয়। আপনি জানালেন না যে আসছেন, সে তাড়াতাড়ি বলল। আকাশ হাসল, কিন্তু সেই হাসি মন পর্যন্ত পৌঁছল না। ভাবলাম সারপ্রাইজ দিই, সে বলল। তার শাশুড়িও এগিয়ে এলো, লৌকিকভাবে খোঁজখবর নিল। আকাশ মনোযোগ দিয়ে সেই নারীকে দেখল, যার জন্য তার বাবা মা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। কিন্তু সে কিছু বলল না। সে জানত যে এখন বলা বৃথা। সে বসতে বসতে জিজ্ঞেস করল, বাবা মা কেমন আছে? এই প্রশ্নটি হঠাৎ আসায় স্ত্রী এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সামলে নিয়ে বলল, ওরা তো গ্রামে আছে, আপনাকে তো বলেছিলাম। আকাশ মাথা নাড়ল, যেন সে সব জানে। ভালো কথা, সে বলল। গ্রামের হাওয়া ওদের জন্য ভালো। এ কথা শুনে স্ত্রী কিছুটা স্বস্তি পেল। তার মনে হল যে মিথ্যাটা এখনও চলছে। কিছুক্ষণ পর আকাশ পরিস্থিতি বদলে দিয়ে বলল যে সে খুব ক্লান্ত আর বাইরে কিছুক্ষণ ঘুরতে চায়। সে স্ত্রী আর শাশুড়িকেও সাথে চলার জন্য বলল। বাইরে বেরোনোর সময় সে বাড়ির চাবি নিজের পকেটে ঢুকিয়ে নিল। রাস্তা জুড়ে স্ত্রীর কথা চলতে লাগল, শপিং, আত্মীয়স্বজন, টাকা পয়সা। আকাশ শুনছিল, কিন্তু তার মাথায় একটাই কথা ছিল, খেলা শুরু হয়ে গিয়েছে। সে ইচ্ছে করে একটি বড় মার্কেটের কাছে গাড়ি থামালো আর বলল যে সে পাশের দোকান থেকে কিছু একটা নিতে যাচ্ছে। স্ত্রী আর শাশুড়ি গাড়ি থেকে নামল। আকাশ গাড়ি এগিয়ে দিল। কয়েক সেকেন্ডেই সে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। যখন পেছন ফিরে দেখল, তার স্ত্রীর ফোন অনবরত বাজছিল। সে কল ধরল না। কিছুক্ষণ পর সে নিজে কল করল। ওপাশ থেকে ঘাবড়ে যাওয়া গলার আওয়াজ এলো, আপনি কোথায় চলে গেলেন আমাদের এখানে ছেলে? আকাশ খুব শান্ত স্বরে বলল, ঠিক যেমনটা আমার বাবা মাকে ছাড়ার সময় তোমার মনে হয়েছিল। ওপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর কান্নার আওয়াজ এলো, বাহানা, সাফাই, ক্ষমা, সব কিছু। কিন্তু আকাশ ফোন কেটে দিল। সেই মুহূর্তে সে কোনো আনন্দ পেল না, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি অবশ্যই ছিল, যেন কোনো পুরনো ক্ষতে মলম লাগানো হয়েছে। বাড়ি পৌঁছে সে তালা লাগালো আর চাবি নিজের কাছে রেখে দিল। ওই বাড়িতে এখন আর কেউ থাকবে না, সে ঠিক করে নিয়েছিল। সে বাবা মায়ের জন্য নতুন বাড়ির খোঁজ শুরু করল। এটি শুধু প্রতিশোধ ছিল না, এটি ছিল একটি নতুন অধ্যায়। রাতে যখন সে বাবা মায়ের কাছে ফিরল, মা জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো বাবা? আকাশ শুধু বলল, এখন সব ঠিক হবে মা। মা তার মুখ দেখল, হয়তো বুঝে গেল যে তার ছেলে এখন শুধু ছেলেই নেই, সে এখন তার বাবা মায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে আকাশ অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে জানত পরবর্তী পদক্ষেপ সবচেয়ে কঠিন হতে চলেছে। আইনি লড়াই, সমাজের কথা, সম্পর্কের ভাঙন। কিন্তু সে মনস্থির করে নিয়েছিল, কিছু সম্পর্ক টিকিয়ে রাখার চেয়েও জরুরি হয় সেগুলো ছেড়ে দেওয়া। আর কিছু ন্যায় বিচার শুধু আদালতে নয়, বিবেকেও হয়। বাইরে রাস্তায় গাড়ি চলছিল, কিন্তু আকাশের ভেতর সব কিছু শান্ত ছিল। তুফান এসে গিয়েছিল, এবং এখন সে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার লোক নয়। পরের সকালটা আকাশের জন্য সহজ ছিল না। রাত হয়তো সে শান্ত মনে কাটিয়েছে, কিন্তু ভোরের আলোর সাথে সাথে বাস্তবতা আর দায়িত্ব তার সামনে দাঁড়িয়েছিল। ফোন অনবরত বাজছিল, কখনো স্ত্রীর নাম্বার, কখনো শ্বশুরবাড়ি থেকে কেউ, কখনো কোনো অজানা নাম্বার। সে ইচ্ছে করেই সব কল এড়িয়ে গেল। সে জানত এখন যা কথা হবে তা সরাসরি আর শেষ কথা হবে। অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যার সময় পেরিয়ে গিয়েছে। সে বাবা মাকে জলখাবার খাওয়ালো, তাদের নতুন পোশাক পরালো, এবং প্রথমবারের মতো মাসের পর মাস তাদের মুখে হালকা সতেজতা দেখা গেল। মা ধীরে ধীরে বলল, বাবা, আজ মনটা খুব হালকা লাগছে। এ কথা শুনে আকাশের বুকটা টনটন করে উঠল, কারণ সে জানত যে এই শান্তি কত বড় মূল্য দিয়ে এসেছে। দুপুর নাগাদ খবর ছড়িয়ে পড়ল যে আকাশ ফিরে এসেছে। আত্মীয় স্বজনের ফৌজ তৈরি হয়ে গিয়েছিল। কেউ খোঁজ খবর নেওয়ার বাহানায় আসছে, কেউ বোঝানোর জন্য, আবার কেউ শুধু তামাশা দেখার জন্য। সবার আগে তার স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক এলো। বাড়ির বাইরেই দাঁড়িয়ে কথা হতে লাগল। কেউ বলছিল ঘরের কথা ঘরে মেটাও, কেউ বলছিল সমাজ কি বলবে, আর কেউ এই ভয় দেখাচ্ছিল যে ডিভোর্সের দাগ সারা জীবন সাথে থাকবে। আকাশ সব শুনছিল, কিন্তু চুপ ছিল। তারই নীরবতা তাদের আরও অস্থির করে তুলছিল, কারণ তারা তাকে সেই পুরনো আকাশের মতো ভাবছিল যে কথার জালে ফেঁসে যেত।
বিকেল হতেই তার স্ত্রী নিজে চলে এলো। মুখ শুকিয়ে গিয়েছে, চোখ ফোলা, কিন্তু চালে এখন কিছুটা দম্ভ বাকি ছিল। সে এসেই বাবা মায়ের দিকে তাকালো, যেন ঠিক করছে যে তাদের দেখে কাঁদবে নাকি নজর ঘুরিয়ে নেবে। মা কিছু বলল না, বাবাও চুপ থাকল। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় জবাব। স্ত্রী সরাসরি আকাশের সাথে কথা বলতে চাইল। আমার ভুল হয়ে গিয়েছে, সে বলল। কিন্তু এত বড় সাজা? তার গলায় অনুশোচনা কম আর ভয় বেশি ছিল। ভয় নিজের ভবিষ্যতের, নিজের সুবিধার। আকাশ প্রথমবারের মতো সোজাসুজি তার দিকে তাকালো। অনেকক্ষণ দেখল, যেন তাকে চেনার চেষ্টা করছে। তারপর শান্ত গলায় বলল, তুমি জানো ভুল কি ছিল? ভুল এটা ছিল না যে তুমি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ভুল এটা ছিল যে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। আর যে মানুষ নিজের সম্পর্কের ভিত্তি মিথ্যার ওপর রাখে, তার সাথে কোনো সম্পর্কই বাকি থাকে না। স্ত্রী তৎক্ষণাৎ পাল্টি খেয়ে বলল যে সে এটা বাধ্য হয়ে করেছে, সমাজের ভয়, পরিস্থিতির চাপে। আকাশ মাথা নাড়ল। সমাজের ভয় তখন ছিল না যখন আমার বাবা মা রাস্তায় ঘুমাচ্ছিল। কথা বাড়তে লাগল, গলার আওয়াজ চড়তে লাগল। আত্মীয়রা মধ্যস্থতা করতে এলো। কেউ বাবা মাকে বোঝাচ্ছিল যে বউকে ক্ষমা করে দাও, তো কেউ আকাশকে বোঝাচ্ছিল যে ঘর ভেঙে যাবে। তখনই আকাশ প্রথমবারের মতো নিজের পদমর্যাদা ব্যবহার করল, আওয়াজে নয় বরং আত্মবিশ্বাসে। সে পরিষ্কার বলল, এই ঘর আগেই ভেঙে গিয়েছে, পার্থক্য শুধু এই যে এখন সত্য সবার সামনে। সে এটাও বলল যে সে কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নিচ্ছে না, বরং পূর্ণ সচেতনভাবে নিচ্ছে। স্ত্রী শেষ চাল চালল। সে কাঁদতে লাগল, পায়ের কাছে পড়তে রাজি হয়ে গেল। বলল যে সে বদলে যাবে, বাবা মাকে ঘরে ফিরিয়ে আনবে, সব কিছু ঠিক করে দেবে। সেই মুহূর্তে অনেকের মন গলে গেল, কিন্তু আকাশ করল না। সে মায়ের দিকে তাকালো, যার চোখে এখনও সেই পুরনো ভয় ছিল। ভয় যে সব আবার আগের মতো না হয়ে যায়। সেই ভয়ই আকাশকে আরও শক্তিশালী করে দিল। সে খুব পরিষ্কার শব্দে বলল, কিছু ভুল শুধরানো যায় না, সেগুলো থেকে শিক্ষা নিতে হয়। আর আমি এই শিক্ষা নিয়ে নিয়েছি যে বাবা মায়ের দাম যে কোনো আপোষের চেয়ে বেশি। এইটুকু শুনে স্ত্রীর কণ্ঠস্বর ভেঙে গেল। সে বুঝতে পারল যে এখন ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছে। সেদিন আকাশ উকিলের সাথে কথা বলল, আইনি প্রক্রিয়া শুরু হল, সমাজ কথা বানালো, আত্মীয়রা দূরত্ব তৈরি করল। কিন্তু আকাশের কিছু এসে গেল না। কারণ প্রতি সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত, বাবা মা তাকে দেখে মুচকি হাসত, সেই হাসি যার জন্যে সে সব কিছু বাজি ধরেছিল। সে এখন বুঝতে পেরেছিল যে ন্যায় বিচার শুধু আদালতে হয় না, কখনো কখনো ন্যায় বিচার নিজের ভেতরেও করতে হয়, নিজের সিদ্ধান্তের সাথে, নিজের সম্পর্কের সাথে। রাতে আকাশ ছাদের ওপর দাঁড়িয়েছিল, নিচে শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল। সে গভীর নিঃশ্বাস নিল। এই লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি, এখনও শেষ মোকাবিলা বাকি ছিল। কিন্তু এখন সে আর ভয় পাচ্ছিল না, কারণ যা হারানোর তা সে আগেই হারিয়েছে, আর যা বাঁচানোর ছিল তা এখন তার কাছে আছে। কোর্টের সিঁড়ি দিয়ে ওঠার সময় আকাশের প্রতিটি কদম আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। এটি সেই আকাশ ছিল যে ফাইলে শত শত সিদ্ধান্তে সই করত, কিন্তু আজ সে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে উকিলদের ভিড় ছিল, ভেতরে তারিখের আওয়াজ, আর মাঝে দাঁড়িয়ে থাকা মানুষ যাদের জীবন কাগজে বন্দী হয়ে থাকে। বাবা মা প্রথমবারের মতো কোর্টে এসেছিল। মা সাধারণ কাপড় পরেছিল, মাথা ঢাকা ছিল, চোখে ভয় আর সংকোচ ছিল। বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার ছেলে এখন তার জন্য এই পর্যায়ে এসেছে। স্ত্রী কিছুক্ষণ পরে পৌঁছাল। তার মুখে এখন আর সেই দম্ভ ছিল না যা একসময় বাড়ির চার দেওয়ালে দেখা যেত। আজ তার সাথে তার মা ছিল, আর কিছু আত্মীয়। সবার নজর আকাশের উপর ছিল, কারো চোখে রাগ, কারো চোখে প্রশ্ন, আর কারো চোখে ভয়। কারণ আজ প্রথমবারের মতো তারা উপলব্ধি করছিল যে এই বিষয়টি এখন আর বাড়ির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। কোর্টে যখন জাজ এলেন, তখন নিস্তব্ধতা ছেয়ে গেল। উকিলরা নিজ নিজ কথা রাখলেন, কাগজ সামনে রাখা হলো, মিথ্যা, সত্য, অভিযোগ, সাফাই, সব কিছু। যখন আকাশের পালা এলো, সে খুব ধীর কিন্তু পরিষ্কার গলায় বলতে শুরু করল। সে কাউকে ছোট করার চেষ্টা করেনি, সে শুধু তথ্যগুলো সামনে রাখল। জানালো যে কিভাবে তার বাবা মাকে বাড়ি থেকে বের করা হয়েছে, কিভাবে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কিভাবে মিথ্যা বলা হয়েছে যে তারা গ্রামে আছে। সে বলল যে এটি কোনো বউ বা শাশুড়ির বিষয় নয়, এটি সেই বিশ্বাসের বিষয় যা সম্পর্কের ভিত্তি হয়।
কোর্টে বসে থাকা অনেকে চুপচাপ শুনছিল। মায়ের চোখ থেকে জল পড়ছিল, কিন্তু সে চুপ ছিল। হয়তো সে নিজের ছেলের জন্য গর্বিত হচ্ছিল, যেভাবে সে ন্যায় বিচার চাইছিল। স্ত্রীর পক্ষ থেকে উকিল বললেন যে সবকিছু ভুল বোঝাবুঝি ছিল, পরিস্থিতির চাপ ছিল। তখন জাজ সরাসরি স্ত্রীকে প্রশ্ন করলেন। সেই মুহূর্তটিই সবচেয়ে কঠিন ছিল। কোর্টরুমে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। স্ত্রী কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর তার গলা বুজে এলো। সে মেনে নিল যে সে মিথ্যা বলেছিল, মেনে নিল যে সে বাবা মাকে বাড়ি থেকে চলে যেতে দিয়েছিল। সে বলল যে তার ভয় ছিল, ভয় যে যদি আকাশ সত্যিটা জেনে যায় তবে তার আরাম, তার বাড়ি, তার নিরাপত্তা সব কিছু শেষ হয়ে যাবে। এ কথা শুনতেই মা প্রথমবারের মতো মাথা তুলে তার দিকে তাকালো। সেই নজরে রাগ ছিল না, শুধু গভীর হতাশা ছিল। জাজ রায় সংরক্ষিত রাখলেন। বাইরে বেরোনোর সময় স্ত্রী কাঁদছিল। সে আকাশের সাথে কথা বলার চেষ্টা করল, বলল যে সে সবকিছু বদলে দিতে পারে, বাবা মাকে নিজের কাছে রাখবে, নিজের মাকে পাঠিয়ে দেবে। আকাশ খুব শান্ত স্বরে বলল, এখন বদলানোর সময় চলে গিয়েছে। মানবিকতার সুযোগ পেয়েছিল, সে তা প্রত্যাখ্যান করেছে। এ কথা শুনে স্ত্রী সেখানেই বসে পড়ল। সে হয়তো প্রথমবারের মতো বুঝতে পারল যে সে কেবল একটি সম্পর্ক ভাঙেনি, বরং নিজেকেও হারিয়ে ফেলেছে। দিন কাটতে লাগল, রায়ের অপেক্ষা চলতে লাগল। এরই মধ্যে আকাশ বাবা মায়ের জন্য একটি ছোট বাড়ি কিনে নিয়েছিল, সাধারণ কিন্তু নিরাপদ। প্রথমবারের মতো মা নিজের হাতে নতুন বাড়িতে উনুন জ্বালালো। সেদিন সে অনেকক্ষণ ধরে কাঁদল, সুখের জল। বাবা দেওয়ালে ভগবানের ছবি টাঙালো। সে আকাশকে শুধু এটুকু বলল, এখন আমাদের আর কোথাও যেতে হবে না। এ কথা শুনে আকাশের বুকটা ভরে গেল। তার মনে হলো এটাই তার সবচেয়ে বড় অর্জন। রায়ের দিন কোর্টে আবার ভিড় ছিল। জাজ পরিষ্কার শব্দে বললেন যে বিয়ের সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে, এবং যখন বিশ্বাস ভেঙে যায় তখন একসাথে থাকার কোনো অর্থ থাকে না। ডিভোর্স মঞ্জুর হলো, সাথে এটাও বলা হলো যে বৃদ্ধদের সাথে করা ব্যবহার অমানবিক ছিল। এই অমানবিক শব্দটি আকাশের মনে প্রতিধ্বনি হতে লাগল। কোর্ট থেকে বেরোনোর সময় স্ত্রী শেষবারের মতো পেছন ফিরে তাকালো। হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ অবশিষ্ট ছিল না। সন্ধ্যায় আকাশ তার বাবা মায়ের সাথে বসেছিল, চায়ের কাপ হাতে ছিল। মা জিজ্ঞেস করল, বাবা, এবার তুই একা হয়ে যাবি? আকাশ হাসল, না মা, আমি একা নই, তোমরা দুজনে আছো তো। মা তার মাথায় হাত রাখল। সেই মুহূর্তে আকাশ উপলব্ধি করল যে মানবিকতা কখনো পদ, টাকা বা সমাজ থেকে আসে না, তা আসে সেই সম্পর্কগুলো থেকে যাদের আমরা সঠিক সময়ে আগলে ধরি। গল্পটি এখনও শেষ হয়নি, কিন্তু এখন তার শেষটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বন্ধুরা, এই গল্পটি কেবল আকাশের ছিল না, এটি সেই প্রতিটি ছেলের গল্প যে জীবনের দৌড়ে এগিয়ে তো যায়, কিন্তু পেছনে ফেলে আসা কদমের আওয়াজ শুনতে ভুলে যায়। এটি সেই প্রতিটি বাবা মায়ের গল্প যারা নিজেদের সন্তানদের সুখের জন্য নিজেদের নিঃশব্দে উৎসর্গ করে দেয়, না জিজ্ঞেস করেই যে তাদের মূল্য কী হবে। আর এটি সেই সমাজেরও গল্প যা প্রায়শই উঁচু পদ, টাকা আর লোক দেখানো বিষয়কে মানবিকতার ওপরে স্থান দেয়। আকাশ যখন ডিএম হয়ে ফিরল, তার কাছে সব কিছু ছিল, নাম, মর্যাদা, ক্ষমতা। কিন্তু যে মুহূর্তে সে নিজের বাবা মাকে রাস্তার ধারে ভিক্ষা করতে দেখল, সেই মুহূর্তে সে বুঝতে পারল যে যদি মানুষের নিজের আপনজনরাই নিরাপদ না থাকে, তবে তার যাবতীয় সাফল্য ফাঁপা। সেদিন আকাশ কেবল তার বাবা মাকে চিনল না, সে নিজেকেও চিনল। সে জানল যে আসল পরীক্ষা চেয়ারে বসে সিদ্ধান্ত দেওয়াতে নয়, বরং তখনই হয় যখন সিদ্ধান্ত নিজেরই পরিবারের বিরুদ্ধে নিতে হয়। এই গল্প আমাদের শেখায় যে মানবিকতা কোনো বড় বড় কথায় থাকে না, তা ছোট ছোট প্রশ্নে লুকিয়ে থাকে। মা আজ ঠিক আছে তো? বাবা ওষুধ খেল কিনা? বাড়িতে সব সত্যি কি ঠিক আছে, নাকি শুধু ফোনে ঠিক বলা হচ্ছে? আকাশ যদি এই প্রশ্নগুলো সঠিক সময় করে নিত, তবে হয়তো তার বাবা মাকে রাস্তা দেখতে হতো না। কিন্তু জীবন যদি একটি সুযোগ কেড়ে নেয়, তবে দ্বিতীয় সুযোগ সত্যের সাথে দাঁড়িয়ে থাকারও দেয়। আকাশ সেই সুযোগটি গ্রহণ করেছে। সে সহজ পথ বেছে নেয়নি, সে আপোষ করেনি। সে সমাজের ভয়ের চেয়ে বড় ভয় বেছে নিয়েছে, নিজের বিবেকের ভয়। আর সেই ভয়ই তাকে মানুষ হিসাবে গড়ে তোলে। বন্ধুরা, আজ অনেক ঘরেই বৃদ্ধ বাবা মা বোঝা বলে গণ্য হয়। যে হাতগুলো সন্তানদের হাঁটতে শিখিয়েছে, সেই হাতগুলো যখন কাঁপতে থাকে তখন তাদের এক কোণে বসিয়ে দেওয়া হয়। এই গল্প আমাদের আয়না দেখায় যে আমরা যদি আজ চুপ থাকি, তবে কাল আমাদের এই নীরবতা অন্য কারো জীবন ধ্বংস করতে পারে। আর হতে পারে একদিন সেই নীরবতা আমাদেরও ওই একই রাস্তায় দাঁড় করিয়ে দেবে। আকাশ আইনের আশ্রয় নিয়েছিল, কিন্তু তার আগে সে মানবিকতার আশ্রয় নিয়েছিল। সে এটা প্রমাণ করেছে যে ন্যায় বিচার শুধু আদালতে হয় না, বরং নিজের সিদ্ধান্তেও হয়। সে এটাও শিখিয়েছে যে কিছু সম্পর্ক টিকে থাকার চেয়ে বেশি জরুরি হয় ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসা।
কারণ যেখানে সম্মান থাকে না সেখানে সম্পর্ক কেবল নামের থেকে যায়। এই গল্পের সবচেয়ে বড় সত্য হলো এই যে বাবা মা কখনো অভিযোগ করে না, তারা সহ্য করে, গোপন করে, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাই ভাবে যে পাছে তাদের সন্তান দুঃখ পায়। কিন্তু তাদের নীরবতাকে তাদের অসহায়ত্ব ভাববেন না, সেই নীরবতা একদিন প্রশ্ন হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়, ঠিক যেমন আকাশের সামনে এসে দাঁড়িয়েছিল। বন্ধুরা, আজ যদি আপনাদের বাবা মা আপনাদের সাথে থাকেন তবে তাদের সময় দিন, শুধু টাকা নয়, শুধু সুযোগ সুবিধা নয়, নিজের মনোযোগ, নিজের কথা, নিজের সান্নিধ্য দিন। কারণ যেদিন তারা থাকবেন না সেদিন আপনাদের সমস্ত সাফল্য, সমস্ত পদমর্যাদা, সমস্ত সম্পদও সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না। আকাশের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতা এখনও বেঁচে আছে, শুধু তাকে ডাক দেওয়ার প্রয়োজন। সত্য এখনও বেঁচে আছে, শুধু তাকে স্বীকার করার সাহস চাই। আর সম্পর্কগুলো এখনও বেঁচে থাকতে পারে, শুধু তাদের সঠিক সময়ে আগলে ধরার প্রয়োজন। এই গল্পের শেষ কোনো হাততালি দাবি করে না, এই গল্প কেবল একটি প্রশ্ন রেখে যায়। যদি কাল আপনার বাবা মায়ের আপনার প্রয়োজন পড়ে, তবে আপনি কি শুধু একজন সফল মানুষ হবেন নাকি একজন ভালো মানুষও হবেন? এই প্রশ্ন, এই শিক্ষা আর এই মানবিকতাই এই গল্পের আসল শেষ।